This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। নমস্কার, শুরু করছি আজকের TV9 স্পেশাল। শুনলেন তো বক্তব্যটা, শুনলেন তো স্পেশাল। অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, ভারতের জিরো টলারেন্স নীতির ফল কি হতে পারে তা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান। জলের জন্য একেবারে চোখের জল নাকের জল ফেলার অবস্থা। জলের জন্য ভারতের হাতে পায়ে ধরার মতো পরিস্থিতি এখন পাকিস্তানের। চারটে চিঠি লিখে ফেলেছে তারা। কাতর গলায় আরতি একটু জল চাই। শুধু কি পাকিস্তানের দুর্দশা, বাংলাদেশেও তো ডামাডোল, তুমুল ডামাডোল। ওপার বাংলায় সাধারণ নির্বাচন নিয়ে যেন রাজনীতির বোরে হয়ে উঠেছে। বিএনপি যতই হুঙ্কার দিক, জামাত ছাত্রদের মন জুগিয়ে চলে বলা ভালো তৈরি হওয়ার জন্য আরো সময় দিতে আগামী বছরের এপ্রিলে ভোটের কথা ঘোষণা করেছেন ইউনুস। মোদ্দা কথায় বিপাকে দুই প্রতিবেশী। একদিকে জলের জন্য পাকিস্তানে হাহাকার, আর সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত যদি একটু সদয় হয় তার জন্য দিল্লিকে পরপর চিঠি। জল নিয়ে সামনে কি আরো বিপদ পাকিস্তানের? আর বাংলাদেশ, সেখানে তো একাধিক রাজনৈতিক দল প্রশ্ন তুলছে। ভদ্রতার সীমা ছাড়িয়েছেন ইউনুস। দুই দেশে অচলাবস্থা নিয়ে টানাপোড়েন নিয়েই আজকের স্পেশাল 9। আজকের স্পেশাল পাক চক্রের প্রতিবেশী। কত ধানে কত চাল, এবার বুঝছে পাকিস্তান। কাপুরুষের মতো বৈশারন ভ্যালিতে হামলার পর ভারতের প্রত্যাঘাতে দিশেহারা পাকিস্তান। ভারতের ওয়াটার স্ট্রাইকে শুকিয়ে মরার অবস্থা। 24 কোটি দেশের মানুষের সিন্ধু জলচুক্তি বাতিল করে দেওয়ার পর পাকিস্তানের কি অবস্থা হয়েছে দেখুন একবার। নদী না রাস্তা বোঝাই মুশকিল, খেতেই শুকিয়ে যাচ্ছে ফসল। যেদিকে তাকান সেদিকেই যেন খরা পরিস্থিতি। বিতস্তার উপর মংলা জলাধার এবং সিন্ধুর উপর তারবেলা জলাধারে সংরক্ষিত জল কমে এসেছে। আর এই দুই বাঁধে জলের পরিমাণ কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। আচমকা কমতে শুরু করেছে চন্দ্রভাগার জলপ্রবাহ। পাকিস্তানের এই অঞ্চলে সার্বিকভাবে জলপ্রবাহ 21% কমেছে। এর ফলে পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে চাষবাসে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। কারণ ওই দুই জলাধারের জলই পাঞ্জাব এবং সিন্ধে সেচের কাজের প্রধান অবলম্বন। শুধু কি চাষবাস, জলের সরবরাহ কমে যাওয়ায় জলবিদ্যুৎ কেন্দ্রগুলোও তো ঢুকছে। সিন্ধু এবং তার উপনদীগুলির জল ভারত এবং পাকিস্তানের মধ্যে কিভাবে বণ্টিত হবে তা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে এই চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। সংঘর্ষ বিরতিতে দুই দেশ সম্মত হলেও ভারত সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্তে একেবারে অনড়। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। ভারত স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া বন্ধ হলে তবেই চুক্তি বাতিল নিয়ে ভেবে দেখা হবে। আর সেই কূটনৈতিক কৌশলে যে বিরাট কাজ হয়েছে তা গত কয়েকদিনের ঘটনায় তো স্পষ্ট। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কি বলছে শুনুন পাকিস্তান। জল না পেলে একেবারে মরে যাব, দিল্লির কাছে এভাবে কাতর আবেদন ইসলামাবাদের। এখানেই শেষ নয়, সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। ভারতের জলশক্তি মন্ত্রকে পরপর চিঠি, 4টে চিঠি পাকিস্তানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3টি স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, ডিপ্লোম্যাটিক স্ট্রাইক এবং ওয়াটার স্ট্রাইক। আর এই 3টি স্ট্রাইকেই রীতিমতো কুপকাত পাকিস্তান। সিন্ধু নদের জল চুক্তি স্থগিত হওয়ায় দেশের অভ্যন্তরেই প্রশ্নের মুখে পড়ছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই অবস্থায় শাহবাজ শরীফের প্রশাসনের জল সম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ মুর্তাজা আলী চিঠি লিখলেন ভারতের জল শক্তি মন্ত্রকের মন্ত্রীকে। 4টি চিঠি তিনি দিয়েছেন। প্রতিটি চিঠিতেই একটাই কথা, সিন্ধু নদের জল চুক্তি স্থগিতের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। যেভাবে ওয়াটার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানকে বিপাকে ফেলা হয়েছে তা অন্যান্য দেশের কাছেও একটি বড়সড় উদাহরণ হয়ে রয়ে গেল। স্বাভাবিকভাবেই যে চিঠি পাকিস্তানের দিক থেকে এসেছে তা নিয়ে সরকারিভাবে কোনো মুখ না খোলা হলেও আদৌ এর উত্তরে ভারত কি জানায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পদক্ষেপ করেন সেটাই এখন দেখার। দেখুন, সিন্ধু এবং তার দুটি উপনদী বিতস্তা এবং চন্দ্রভাগা পাকিস্তানমুখী, আর এই 3 নদীর জলের উপর পাকিস্তানের 80% কৃষিকাজ নির্ভর করে। সিন্ধুর বাকি 3 উপনদী বিপাশা, শতদ্রু, ইরাবতী ভারতের উপর দিয়েই বইছে। এই চুক্তি স্থগিত রাখার পর পাকিস্তানমুখী নদীগুলোর জলপ্রবাহ অনিয়মিত হয়ে পড়েছে, ফলে জল সংকট দেখা দিয়েছে পাকিস্তানের একাংশে। আর এই প্রেক্ষাপটে ভারতের কার্যত হাতে পায়ে ধরছে পাকিস্তান। কিন্তু জল যে অনেক দূর গড়িয়েছে তা তো কয়েকদিনের ঘটনায় স্পষ্ট। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর থেকে তো পাকিস্তানের তুমুল গন্ডগোল, একেবারে গৃহযুদ্ধ পরিস্থিতি। দিন কয়েক আগে সিন্ধ প্রদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় একদল উন্মত্ত বিক্ষোভকারী। ঘরে ঢুকে চলে দেদার ভাঙচুর, পরে পুলিশ গুলি চালালে 2 জনের মৃত্যু পর্যন্ত হয়। অনেকেই বলছেন আর কিছুদিনের মধ্যে জলের জন্য পাকিস্তানের পরিস্থিতি আরো খারাপ হবে। কারণ ইতিমধ্যেই এই ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে সিন্ধ প্রদেশ। পাকিস্তানে এখন গ্রীষ্মকালীন বীজ বপনের মরশুম চলছে, ফলে তাতে জলের ভীষণভাবে প্রয়োজন রয়েছে। আর জল না থাকায় দেখতেই তো পাচ্ছেন কি হাল হয়েছে পাকিস্তানের। ভারত তো বারবার স্পষ্ট করে দিয়েছে সন্ত্রাস বন্ধ না করলে 1 ফোঁটা জল দেওয়া হবে না। দেখুন, জল আটকালে কোথায় তা রাখতে হয় সেটা ব্যারেজে বা কোনো খাল কেটে জলের গতিপথ অন্যদিকে নিয়ে যেতে হয়। প্রশ্ন হলো, এই জলচুক্তি স্থগিতের পর সেই জল কিভাবে কাজে লাগাবে ভারত? বিগবলে আপনাদের একটু বোঝাই ভারতের জল কৌশল। দেখুন, পিসিআরকে প্লে করতে বলবো। সিন্ধুর জল যমুনা পর্যন্ত পৌঁছে দিতে খালের একটা পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে বিপাশা নদীর জল নিয়ে যেতে 130 কিলোমিটার খালের একটা ভাবনাও রয়েছে। 2-3 বছরের মধ্যে কাজ শেষের টার্গেট। দ্রুত ডিপিআর পেশ সূত্র মারফত এটা জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে জল পৌঁছে যাবে কোথায় কোথায়? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে। জল চুক্তি স্থগিত রাখা এবং সেই জলকে ব্যবহার করা, তার জন্য ভারতের প্ল্যান কিন্তু একেবারে তৈরি। এতে পাকিস্তানের আর কি ক্ষতি হবে, কি বলছেন বিশেষজ্ঞরা? যত গরম বাড়বে আর যত বৃষ্টি কম হবে এবং জল থাকবে না, পাকিস্তানের সিন্ধু নদী কিন্তু শুকিয়ে যাবে। যদি ভারত না জল ছাড়ে, পাকিস্তানের প্রায় 60% পাঞ্জাব এবং সিন্ধ প্রভিন্সে যে কৃষিক্ষেত্র এটা প্রায় শুকিয়ে যাবে এবং এদের খরা ওই পুরো এরিয়া হয়ে যাবে। তাই আমার মনে হয় কপালে চিন্তার ভাঁজ পড়েছে, সরকারের চিন্তার ভাঁজ পড়েছে, এবং আমার মনে হয় এর জন্যে ভারতের কাছে হাঁটু গেড়ে বসতে হবে। ভারতের সঙ্গে জলযুদ্ধে পাকিস্তানের পর্যদস্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল। কেননা চায়না যেটা ভয় দেখিয়েছে যে ব্রহ্মপুত্রের জল বন্ধ করে দেবে ইত্যাদি, এটা পাকিস্তানের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ব্যাপারই হবে। জল চুক্তি স্থগিতে খারিফ শস্যের থেকেও পাকিস্তানের বেশি ক্ষতি হবে কোথায়? রবি শস্যের ক্ষেত্রে, যে চাষে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পরিস্থিতি যে এখন থেকেই খারাপের দিকে যাচ্ছে তা তো পাকিস্তানের কৃষকদের কথাতেই একেবারে स्पष्ट। जब गंदम खत्म हुई है ना, पानी सिर्फ एक बारी आया है, वो भी मेरे माड़ा मोटा केले नु पानी केले दी वजह है पानी है नहीं। अगली फसल कैसे लावी ऐसी पानी हो, सारी वजह है पानी है नहीं। चना लगा हुआ था और गंदम लगाया था, फिर आखिर में पानी नहीं मिला, गंदम कम हो गया, एवरेज कम हो गया, और रेट भी नहीं मिला। अभी ज़मीन बना रहे हैं और इंतज़ार कर रहे हैं पानी का। মানে অনেক খেটে খুঁটে জমি তৈরি হয়েছে,
এবার কবে জল আসবে সেই অপেক্ষায় পাকিস্তানের কৃষকরা। সেই অপেক্ষা যে থামার নয়, অপেক্ষা যে বাড়ছে ওপার বাংলাতেও। ভোটের আলোচনা হলেই মোহাম্মদ ইউনুস সংস্কারের প্রসঙ্গ টানে। এভাবে মাসের পর মাস কাটিয়ে দিলেন ইউনুস। জামাতের বন্ধু ইউনুসের ছলনার তো অভাবই নেই। কখনো সংস্কার, কখনো পদত্যাগের কথা ভাসিয়ে দেওয়া, শেষ পর্যন্ত সেনা প্রধানের ডিসেম্বর ডেডলাইন এবং বিএনপির চাপে ভোট ঘোষণায় রাজি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু সেখানেও অনেক প্রশ্ন, অনেক ধোঁয়াশা। আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। নির্বাচনের রোডম্যাপ কি, কত তারিখে ভোট সেটাও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। আর তার থেকেও তিনি ব্যস্ত জামাতকে খুশি করতে। হাতের পুতুল ইউনুস ক্ষমতায় আসার পর থেকে তো জামাতের আনন্দের শেষ নেই। একটার পর একটা সন্ত্রাসবাদী নেতাকে মুক্তি দেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যে তারা প্রতীকও হয়তো পেয়ে যাবে। জামাত যে যার পরনাই খুশি তা তো তাদের প্রতিক্রিয়াতে একেবারে স্পষ্ট। 18 কোটি বাংলাদেশের সঙ্গে ভোট নিয়ে প্রতারণা করলেও ইউনুসকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে জামাত। বিগওয়ালে দেখাই একবার দেখে নি যে ভোট এপ্রিলে ঘোষণার পর তাদের কি অবস্থান। জামাত বন্ধু, আমরা যদি এভাবে ভাবি, জামাত বন্ধু ইউনুসের চাল। 26 এপ্রিলে ভোট ঘোষণা, ইউনুসকে সার্টিফিকেট কে দিচ্ছে? জামাত দিচ্ছে। আর ইউনুসের এই ঘোষণায় দেশবাসী আশ্বস্ত, বলছে কে? জামাত বলছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের কথা কাদের মুখে শোনা যাচ্ছে? জামাতের মুখে শোনা যাচ্ছে। এবং এপ্রিলে ভোট সিদ্ধান্তকে সাধুবাদ জাতীয় নাগরিক পার্টির, মানে জামাতের। কোন রাজনৈতিক সাপোর্ট তো দূরের কথা, সাধারণ মানুষের কোনো সাপোর্টও তার কাছে জুটছে না। শুধু কিছু জামাতি গোষ্ঠী যারা দ্বন্দ্ব পছন্দ করে, যারা অশান্তি নিয়ে বেঁচে থাকতে চায়, শুধু সেই সকল গুটি কিছু মানুষের সাপোর্ট নিয়ে ইউনুস বাংলাদেশের মতো একটি দেশকে রাজনৈতিকভাবে সে কি করে পরিচালিত করবে? ছাত্র আর জামাতের লাইনে চলছেন ইউনুস। আর এদিকে ইউনুসের এই কাণ্ড কারখানা দেখতে দেখতে বেজায় বিরক্ত ওপার বাংলার প্রধান রাজনৈতিক দল বিএনপি। রাগঢাক না রেখে বিএনপি বলছে, জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনুসের শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা ছাড়িয়েছে। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন তিনি। বুঝতে অসুবিধা নেই যে ইঙ্গিত কাদের দিকে। বিএনপির আরো দাবি, মানে বিএনপিকেও এখনো ইউনুস আর মানছেন না। নির্বাচনের যে সময় ইউনুস বলছেন তার বাস্তবতা নেই। এপ্রিল কোনোভাবেই ভোট আয়োজনের জন্য যথাযথ নয় ওপার বাংলায়। তার কারণ রয়েছে। তার কারণ কি? তার কারণ হলো তখন দুর্যোগ হতে পারে, পরীক্ষাও তখন রয়েছে। 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি, যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখিয়ে। খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে, কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। ডিসেম্বরে ভোটের কার্যত ডেডলাইন শুনিয়েছিলেন কে? বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, যার সঙ্গে ইউনুসের গত কয়েক মাসে ঠোকাঠুকি একেবারে বেশ কয়েকবার সামনে চলে এসেছে। আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে অবসর নেবেন। আর এই প্রেক্ষাপটে এপ্রিলে ভোটের চাল ইউনুসের। ভোট পেছনোর মানেই হচ্ছে যে ওখানে জামাত কি বলে, ছাত্রদের সুযোগ করে দেওয়া। ইউনুস ডেফিনেটলি তাদের সুযোগ করে দিচ্ছেন। জামাতে ইসলামের ওপরে এই যে ব্যানটা উঠে গেল, এটার ফলও কিন্তু ওই ওয়াকারুজ্জামান, এবং ডেফিনেটলি তার মধ্যে ইউনুসের সায় আছে। বাংলাদেশের বিগত 10 মাসে যে গণতন্ত্র আছে সেটা লুণ্ঠিত হয়েছে। মৌলবাদী শক্তি এবং জঙ্গি শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, কারণ তার জন্যে যে লাল কার্পেট, রেড কার্পেট বিছিয়ে দিয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের নিশ্চিতভাবে একটা ফন্দি আছে, একটা টেমপ্লেট আছে। তিনি দেশটাকে প্রায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের হাতে তুলে দিয়েছে, এবং তাদের বিভিন্ন জঙ্গি সংগঠন যেরমভাবে মাথা চেগে উঠেছে,
ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, গণতন্ত্র বাংলাদেশে ফিরবে কিনা, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। ইউনূসের রক্তচাপ বাড়িয়ে বাংলাদেশে ফেরার ইঙ্গিত আবার শেখ হাসিনার। ইউনূসের বিরুদ্ধেও অডিও বার্তায় আরও একবার গর্জে উঠলেন হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের আশ্রয় দেয়, তোপ হাসিনার। মোহাম্মদ ইউনূস নির্বাচন করার লোক নয়, আশঙ্কা হাসিনার। বাংলাদেশকে কাঙাল করেছেন ইউনূস, হুঙ্কার দিচ্ছেন আওয়ামী লীগ নেত্রী। এই সুদখোর অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার উপদেষ্টা এবং তার এই সেই সমন্বয়ক, এরা আসলে একেবারে জঙ্গি একটা সন্ত্রাসী। কারণ সব জঙ্গিদের তো ছেড়ে দিয়েছে। এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশটাকে মুক্ত করতে হবে। ইনশাল্লাহ আমরা একদিন তা করব, এবং যারা এই ধরনের নির্যাতন করেছে তাদের বিচার, এবং এই ইউনূস সহ তাদের বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবেই হবে। অডিও বার্তাটা শুনলেন তো? ফিরে আসার বার্তাও দিচ্ছেন কিন্তু শেখ হাসিনা। এবং বাংলাদেশের এবার কোন পথে এগোবে বাংলাদেশ, কি বলছেন বিশেষজ্ঞরা, শুনুন। দিকে ঘটনা প্রবাহ যাচ্ছে, আমার মনে হয় বাংলাদেশে জুন জুলাই মাসে অনেক নতুন ঘটনা আমরা দেখতে পাবো। অন্তর্বর্তী ডিপ স্টেটের যিনি প্রধান মোহাম্মদ ইউনূস, তার কপালে ভাঁজ পড়া খুব স্বাভাবিক। উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এখন চাই যে শেখ হাসিনার মতন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফেরত যাক। আমাদের সেই আগের যে বন্ধুত্ব বাংলাদেশের সাথে ভারতবর্ষের সঙ্গে, আবার সেই যে ফ্রেন্ডশিপ ছিল, সেটা আরও মজবুত এবং স্ট্রং হোক। বিএনপি এবং আওয়ামী লীগ এরা এদের সমস্ত পুরনো যত দ্বন্দ্ব, ক্লাশ, ইগো যাই আছে না কেন, সেগুলোকে সব ভুলে গিয়ে একে অপরের সাথে হাত মিলিয়ে যদি একটা জোট তৈরি করে বা একটা অ্যালায়েন্স তৈরি করার কথা ভাবে, তাহলে কিন্তু সেটা ইউনূসের জন্য একটা বড় থ্রেট হতে পারে। তাহলে কি দাঁড়ালো? একদিকে জল চাই জল পাই কোথায় বলছে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশে ভোট এড়িয়ে কতদিন এই সরকার মানে ইউনূস সরকার দেশবাসীকে প্রতারণা করে থাকে, সেই জল কত দূর গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। চারধাম যাত্রার মাঝে আবারও একটি প্রাইভেট হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ড করলো রুদ্রপ্রয়াগ জেলায়। তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন, চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের। ডিজিসি এর তরফে জানানো হয়েছে চপারটিতে উঠতে শুরু করার পরেই চালক টের পান কন্ট্রোল প্যানেলে গলদ রয়েছে। তিনি দ্রুত ভারাসু হেলিপ্যাড সংলগ্ন রাস্তাতেই চপারটি নামানোর চেষ্টা করেন। আর এই নিয়ে চারধাম যাত্রা চলাকালীন গত 1 মাসে 4 বার একই রকম দুর্ঘটনা ঘটল। তবে এই দুর্ঘটনার পরেও চপার পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। নবান্নর সামনে মর্মান্তিক দুর্ঘটনা, টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। মৃতার নাম নূপুর চট্টোপাধ্যায়, বয়স 52। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন। দুপুরে নবান্নর সামনে রাস্তা পারের সময় বেপরোয়া টোটো তাকে পিছন থেকে ধাক্কা মারে। ছিটকে পড়ে দেওয়ালে ধাক্কা মারলে মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। চালক সমেত 5 যুবককে গ্রেফতার শিবপুর থানার পুলিশের। আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের কলকাতা পুলিশের একজন লেডি সিভিক ভলেন্টিয়ার, উনি হেঁটে যাচ্ছিলেন, পেছন থেকে একটা টোটো ধাক্কা মারে। তারপরে ওনাকে লর্ডস নার্সিংহোমে এখানে নিয়ে আসা হয়েছিল। এখানে আসার পরে ডক্টর ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করেছেন। দিস ইজ ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট। এটা ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।